তো আজকে আমরা আরেকটা নতুন ডাংওয়া সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি। এই সিরিজটা অনেক বেশি অসাধারণ হতে চলেছে আর একটু আলাদাও হবে, কিন্তু সিরিজটা খুবই মজাদার হবে। এই গল্পে আমরা দেখব লিন নামে একটা ছোট ছেলেকে ছোটবেলা থেকেই তার উপর এত বড় বড় দায়িত্ব এসে পড়ে যে সেটা কল্পনা করাই কঠিন। সেই দায়িত্ব ছিল নিজের পরিবারকে আবারও আগের মতো শক্তিশালী করা, পরিবারের হারানো সম্মান ফিরিয়ে আনা, যেটা বছরের পর বছর ধরে হারিয়ে যাচ্ছিল। লিন এমন একটা পরিবার থেকে এসেছে যাদের রক্তে ড্রাগনের শক্তি আছে। তাদের পরিবারের প্রতিটা মানুষ ড্রাগন ব্লাড ওরিয়ার হতো, যাদের সামনে হাজার হাজার মানুষ মাথা নত করত। কিন্তু সময়ের সাথে সাথে পরিবারটা অনেক দুর্বল হয়ে যায়, আর এখন এমন সময় এসেছে যে তাদের পরিবারের একজনও ড্রাগন ব্লাড ওরিয়ার নেই। তাই এই পরিবারের ঐতিহ্য ধরে রাখতে লিন বের হয়। ছোটবেলা থেকেই তাকে প্রমাণ করতে হতো যে সে দুর্বল না, সে এই দুনিয়াতে নিজের পরিচয় তৈরি করবে। কিন্তু এই পথটাও তার জন্য এতটাও সহজ ছিল না, কারণ অনেক শত্রু আছে যারা তাদের পরিবারকে একেবারে শেষ করে দিতে চায়, পুরো মহাদেশ দখল করতে চায়। তবে লিন ছোটবেলা থেকে নিজেকে ট্রেনিং দিতে দিতে আর সাহস করতে করতে সব বিপদের মোকাবেলা করার জন্য তৈরি হচ্ছে। আর এই কাজের জন্য তাকে সাহায্য করে একটা অদ্ভুত জিনিস, সেটা হলো বহু পুরনো এক জাদুকর মাস্টারের আত্মা, যেটা কিনা ভাগ্যক্রমে তার কাছে চলে আসে। সেই আত্মা লিনের ভেতরে সম্ভাবনা দেখে যে ভবিষ্যতে এই ছেলে অসাধারণ একজন কাল্টিভেটর হতে পারবে, তাই সেই মাস্টার লিনকে সাহায্য করার জন্য রাজি হয়। এভাবে শুরু করে তার ড্রাগন ব্লাড ওরিয়ার হওয়ার যাত্রা, মানে এমন একজন ওরিয়ারের যাত্রা যার সামনে মানুষ হোক বা ড্রাগন সবাই মাথা নত করবে। তো লিন কি এই কাজে সফল হতে পারবে, নাকি তার স্বপ্ন, তার পরিবারের ঐতিহ্য সেটা আর কখনোই ফিরে আসবে না, নাকি তার পরিবারের নাম নিশানা একেবারেই মিটে যাবে? এটাই আমরা দেখবো এই সিরিজে। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই ইউরোন মহাদেশের দৃশ্য। বলা হয় ইউরোন মহাদেশ কয়েকটা ভাগে বিভক্ত। পূর্ব দিকে মোট 4টা বড় সাম্রাজ্য আছে, যারা পুরো পূর্ব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। পশ্চিমে দুটো বড় জোট আছে, তারাও অনেক শক্তিশালী আর পুরো পশ্চিম এলাকা তাদের নিয়ন্ত্রণে। আর তৃতীয় যে অংশ আছে সেটা এখনো সবার কাছেই অজানা, সেখানে কি বিপদ লুকিয়ে আছে কেউ জানে না। তারপর আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টারকে, যে এখনো অনেক ছোট, তার বয়স হবে 7 থেকে 8 বছর। সে এসেছিল তার থেকেও বয়সে একটু বড় একটা ছেলের সাথে লড়াই করতে। লিন আসে বুর্জ পরিবার থেকে, যেটা একটা রাজকীয় পরিবার, কিন্তু তাদের পরিবারের অবস্থা এখন বর্তমানে খুব খারাপ। যেমন আগেই বললাম, তাদের পরিবার থেকে আর কোনো ড্রাগন ব্লাড ওরিয়ার বের হয়নি। তো এখন সেই পরিবারের ইয়াং মাস্টার হিসেবে লিন বের হয়েছে নিজেকে প্রমাণ করতে। এখন সেই লড়াইয়ে যে ছেলেটার সাথে লিনের লড়াই হচ্ছিল সে ছিল র্যাঙ্ক 1 এর ওরিয়ার। এখানে যে কাল্টিভেশন হয় সেটা র্যাঙ্ক অনুযায়ী ঠিক করা হয়, যেমন র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4 এভাবেই। আর তখন লিনের কোনো র্যাঙ্ক ছিল না, মানে 0, কিন্তু তার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল সে ছিল র্যাঙ্ক 1 এর। দুজনের মধ্যে ফাইট শুরু হয়। র্যাঙ্ক 1 এর ওরিয়ার লিনকে খুব মারে। সবাই বলতে থাকে লিন এমনিতেই মার খাওয়ার জন্য এখানে এসেছে। সেই ছেলেটা লিনকে বারবার মাটিতে ফেলে মারতেছিল। লিনের জেতার সম্ভাবনা খুবই কম, কিন্তু লিন জানতো তার উপর কত বড় দায়িত্ব আছে। সে ভাবে, যদি আমি হেরে যাই তাহলে আমার বাবার সামনে আমি মুখ দেখাবো কিভাবে? আমার বাবা এত আশা রেখেছে আমার উপর, আমি আমার বাবাকে কখনোই হতাশ করতে পারবো না। এই মনোবল নিয়ে সে আবারও সাহস করে সেই র্যাঙ্ক 1 এর ওরিয়ারকে ভালোভাবে মারতে শুরু করে। তবুও সেই র্যাঙ্ক 1 এর ছেলেটা লিনের অবস্থা খারাপ করে দিচ্ছিল। লিন তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। আশেপাশের সবাই বলতে থাকে, এই লিন গেল, আমরা আগেই বলেছিলাম এর কোনো ক্ষমতা নেই, ও এই লড়াইয়ে কখনোই জিততে পারবে না। সেখানে জনি নামের একটা ছেলেও ছিল, সে লিনের সবচেয়ে বড় শত্রু। সে র্যাঙ্ক 1 এর ওরিয়ার ছিল জনির বন্ধু। জনি কোনোদিন লিনকে এগিয়ে যেতে দেখতে পারতো না, তাই সে তার বন্ধুকে পাঠিয়েছিল লিনকে মারতে। কিন্তু তখনই লিন আবারও উঠে দাঁড়ায়, আর সে সেই র্যাঙ্ক 1 এর ওরিয়ারকে মারার জন্য পুরোপুরি তৈরি ছিল। এবার সে আর তার সামনে মাথা নত করবে না। সে র্যাঙ্ক 1 এর ওরিয়ারকে এত মারতে থাকে যে প্রায় তাকে আধমরা করে ফেলে। সেই র্যাঙ্ক 1 এর ওরিয়ার হার মেনে বলে, লিন আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি জানতাম না যে তুমি এত ভালো ফাইট করো, আমাকে আর মেরো না, আমি আসলে জনির কথায় তোমার সাথে লড়াই করতে এসেছিলাম। তখন জনি রেগে গিয়ে বলে, এই বোকা ছেলেটা কত তাড়াতাড়ি লিনের কাছে হেরে গেল, আমি কখনোই ছাড়বো না এই লিনকে, পরে ঠিকই শিক্ষা দিব। ফাইটের জন্য বাজি হিসেবে যে ফলগুলো লাগানো হয়েছিল জনি সেগুলো লিনকে দিয়ে দেয়, কিন্তু লিন সেই ফলগুলো তার বন্ধুদেরকে বলে তোমরাই খেয়ে নাও। এরপর লিন মনে মনে বলে, আজকে যেভাবেই হোক ড্রাগন ব্লাড ওরিয়ার টেস্টে পাস করতেই হবে। আজ যদি আমি এই টেস্টে পাস করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আর আমি আমার বাবাকেও প্রাউড ফিল করাতে পারবো। অন্যদিকে দেখা যায় লিনের বাবাকে, যিনি বুর্জ পরিবারের লর্ড, তিনি অনেক চিন্তায় ছিলেন, কারণ আজকেই লিনকে টেস্ট দিতে হবে। আজই জানা যাবে লিন কখনো ড্রাগন ব্লাড ওরিয়ার হতে পারবে কিনা। টেস্টে পাস করলে হবে, আর না হলে কখনোই হবে না। আর এই সম্ভাবনাও অনেক কম মনে হচ্ছিল, কারণ এত বছর হয়ে গেছে এই পরিবার থেকে কোনো ব্লাড
ওরিয়ার বের হতে পারেনি। সমস্যা হলো বুরুঞ্জ পরিবারের কেউ যদি ড্রাগন ব্লাড ওরিয়ার না হয় তাহলে সে সারা জীবনে সর্বোচ্চ 6 র্যাঙ্ক পর্যন্ত যেতে পারবে, তার চেয়ে বেশি যাওয়া সম্ভব না। কিন্তু কেউ যদি ড্রাগন ব্লাড ওরিয়ার হয় তাহলে সে একেবারে পিক লেভেল পর্যন্ত যেতে পারবে। লিনের বাবাও মাত্র র্যাঙ্ক 6 এর ওরিয়ার, কিন্তু তার আশা লিন ড্রাগন ব্লাড ওরিয়ার হবে, কারণ লিনেরও এটাই স্বপ্ন, আর এই স্বপ্নের জন্য সে দিনরাত পরিশ্রম করতেছে। তখন লিনের বাবা বলেন, আমার শুধু একটাই স্বপ্ন, লিনকে ড্রাগন ব্লাড ওরিয়ার হতে দেখা। আমি পারিনি, কিন্তু আশা করি আমার ছেলে এই পরিবারের ঐতিহ্য ধরে রাখতে পারবে। বুর্জ পরিবারের সম্পর্কে আরো বলা হয়, এটা অনেক পুরনো পরিবার যাদের রক্তে ড্রাগন ব্লাড আছে। একমাত্র এই পরিবারই ড্রাগন নিয়ন্ত্রণ করতে পারে, ড্রাগনরাও এদের সামনে মাথা নত করে। এই পরিবারের শুরু হয়েছিল আজরা ড্রাগনের মাধ্যমে, যে ছিল বহু পুরনো এক কিংবদন্তি ড্রাগন। সেই সময়ে একজন কাল্টিভেটর ছিলেন, সেন্ট র্যাঙ্কের কাল্টিভেটর। তিনি একটা শক্তিশালী কালো ড্রাগনকে শেষ করে দিয়েছিলেন। তারপর আজরা ড্রাগনের সাথে মিলে এই বুরুঞ্জ পরিবার শুরু করেন। সেই থেকেই তাদের রক্তের ধারা শুরু। ধীরে ধীরে এই পরিবারে অনেক শক্তিশালী কাল্টিভেটর এসেছিল যারা ঐতিহ্য ধরে রেখেছিল, কিন্তু আস্তে আস্তে সেই ঐতিহ্য কমে আসে। আর বছরের পর বছর হয়ে গেছে, কিন্তু এখনো কোনো ড্রাগন ব্লাড ওরিয়ার আসেনি। এভাবে চলতে থাকলে বুরুজ পরিবারের নাম পুরোপুরি মুছে যাবে। এরপর দেখা যায় লিনকে, সে তার বাবার সামনে এসে দাঁড়ায়। আজ তাকে সেই টেস্ট দিতে হবে। তখন তার বাবা তাকে বলে, তুমি তৈরি তো? চিন্তা করো না, যাই ফলাফল আসুক আমার কোনো অসুবিধা নেই। তো লিন তৈরি হয়। তার বাবা সেখানে একটা ফরমেশন তৈরি করে, তার মধ্যে লিনের রক্তর শক্তি দিতে হবে। যদি সে ড্রাগন ব্লাড ওরিয়ার হওয়ার যোগ্য হয় তাহলে তার রক্তই সেটা প্রমাণ করে দিবে। লিন এই কাজ করলো, তার রক্তের শক্তি দিয়ে সে ফরমেশন চালু করলো, কিন্তু সেই ফরমেশন বেশিক্ষণ টিকে না। কিছুক্ষণের মধ্যে সেই ফরমেশন ভেঙে যায়। এর মানে হলো দুঃখের বিষয়, লিনও ড্রাগন ব্লাড ওরিয়ার হতে পারবে না। তখন লিন তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমি কি ফেল করে গেলাম? আমাকে মাফ করুন, আমি অনেক পরিশ্রম করেছিলাম কিন্তু পাশ করতে পারলাম না। তো লিনের বাবা বলে, না তুমি আমাকে হতাশ করনি, এতে তোমার কোনো দোষ নেই। আমি নিজেই যখন বাবা হয়ে এটা করতে পারিনি, তো আমি তোমার কাছ থেকে এটা কিভাবে আশা করতে পারি? তুমি যতটুকু চেষ্টা করেছো সেটা অনেক ভালো করেছো। তখন সেখানে আরেকজন লোক আসে, সে সেখানকার জিনিসপত্র কিনতে এসেছিল। এখন সমস্যা হলো বুর্জ পরিবারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে মূর্তি বা ট্রেজারের মতো তাদের পরিবারের দামি জিনিসপত্রগুলো বিক্রি করে তাদের সংসার চালাতে হচ্ছিল। এখন এই পরিবারের লর্ড মানে লিনের বাবা বাহির থেকে লোক ডেকে এনে তাদের পরিবারের জিনিসপত্রগুলো বিক্রি করেন। এটা দেখেই বোঝা যায় তাদের পরিবারের অবস্থা কতটা খারাপ। আর এইসব দেখে লিন ভেতরে ভেতরে অনুপ্রেরিত হয় আর রাগে ফুঁসে ওঠে। মনে মনে ভাবে, আমার পরিবার এত কষ্টে আছে আর আমি এখনো কিছুই করতে পারতেছি না। তাই সে নিজের ঘরে ফিরে আবারও প্র্যাকটিস করতে শুরু করে। সে মনে মনে বলে, কেন আমি টেস্ট পাস করতে পারলাম না কেন? তখন সেখানে লিনের ছোট ভাই এসে পড়ে। সে বড় ভাই লিনকে বলে, তুমি কি জানো বাবা আমার জিনিসপত্র সবকিছু বিক্রি করে দিয়েছে। আমার পছন্দের মূর্তিটাও বাবা ওই খারাপ লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। বাবা একদমই ভালো না। তখন লিন বলে, না তুমি এখনো বাবাকে বুঝতে পারতেছো না। পরিবার চালাতে গিয়ে বুকে পাথর চাপা দিয়ে এই কাজ করতেছেন তিনি। এটা করতে তার নিজেরও ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ আমি এখনো কিছুই করতে পারতেছি না পরিবারের জন্য। আমি বড় ছেলে হয়েও এখন পর্যন্ত কিছু করতে পারলাম না। এটা শুনে বলে, বড় ভাই তাহলে চলো একটা কাজ করি, আমরা তাকে নিয়ে পূর্বপুরুষদের হলে যাব, সেখানে লুকোচুপি খেলবো, এতে বাবার ভালো লাগবে। পূর্বপুরুষদের হলের কথা শুনে লিনের মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে, ওই পূর্বপুরুষদের হল তো প্রায় 50 বছর ধরে বন্ধ পড়ে আছে, কেউ ভেতরে যায়নি। একবার গিয়ে দেখি সেখানে কাজের কোনো জিনিস পাওয়া যায় কিনা, এমন কিছু যা আমাকে শক্তিশালী হতে সাহায্য করবে। সে উনকে বলে, তুমি যাও ঘুমাও, আমি বাবাকে বোঝাবো। লুকোচুপি না হয় কাল খেলবো, আর এখন আমার একটু দরকারি কাজ আছে। তারপর লিন চলে যায় তার পূর্বপুরুষদের হলের ভেতরে। জায়গাটা অনেকটা ভাঙাচোরা। সেখানে তার পরিবারের দাদা পরদাদাদের জিনিসপত্র তালা দিয়ে রাখা, মানে একটা স্টোরেজ রুম। সেখানে এসে লিন খুঁজতে শুরু করে যে এখানে কোনো কাজের জিনিস পাওয়া যায় কিনা, কিন্তু এখনো সে কিছুই পায়নি। তবে সে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার পাত্র না। অন্যদিকে লিনের বাবা তার উপদেষ্টাকে বলতেছেন, দেখো লিন কোথায় আছে, তাকে ডেকে নিয়ে আসো, আজ তাকে একটা কথা বলতেই হবে, আর দেরি করা যাবে না। উপদেষ্টা লিনকে আনতে চলে যায়। এদিকে লিন তার সেই পূর্বপুরুষদের হলেই খোঁজাখুঁজি করতেছিল। পুরো জায়গা ছানবিন করার পরেও সে কিছুই খুঁজে পায় না। কিন্তু হঠাৎ ধাক্কায় উপরে রাখা একটা আলমারি ভেঙে নিচে পড়ে যায়। সেই আলমারির ভেতর থেকে বের হয়ে আসে একটা ছোট রিং মানে আংটি। লিন আংটিটা দেখে অবাক হয়ে যায়। আংটিটা বেশ বড় দেখাচ্ছে, মনে হয় কোনো প্রাচীনকালের মানুষ এটা পরতো। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই আংটির উপরে খোদাই করে আজুরা ড্রাগন আঁকা। দেখেই মনে হচ্ছে এটা অনেক যত্ন করে বানানো। এত বাস্তব ধরনের আজুরা ড্রাগন কোনো আংটির উপর তুলে দেওয়া সত্যি অসম্ভব কাজ। সেই আংটিটা লিনের খুব ভালো লাগে, তাই সে সেটা নিজের কাছেই রেখে দেয় আর মনে মনে বলে, চলো কিছু তো একটা পেলাম।
তখনই বাহির থেকে উপদেষ্টার আওয়াজ আসে। সে বলে, লিন, তোমাকে তোমার বাবা ডেকেছে। এরপর সিন শিফট হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই লিন তার বাবার কাছে যায়। তো লিনের বাবা তাকে বলে, দেখো, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, জানি এটা সহজ কথা না, তারপরেও এটা তোমাকে বলতে হবে। তখন লিন বলে, বাবা, আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। আমি ড্রাগন ব্লাড ওরিয়ারের টেস্ট পাস করতে পারিনি, মানে আমি কখনোই ড্রাগন ব্লাড ওরিয়ার হতে পারবো না, আর এই কারণে আমি সারা জীবনে র্যাঙ্ক 6 এর বেশি যেতে পারবো না। আমাদের কাল্টিভেশন র্যাঙ্কের উপর নির্ভর করে, তাই আমি ড্রাগন ব্লাড ওরিয়ার না হলেও র্যাঙ্ক 6 এর উপর যাওয়া সম্ভব না, যেমন আপনি, যেমন আমার দাদা। তখন লিনের বাবা বলে, তুমি তো সব বুঝেই গেছো, আমি তো এটাই বলতে চাচ্ছিলাম। তবে ভালো কথা হলো এটাই যে তুমি সব পরিস্থিতি বুঝতে পেরেছো। তোমার বয়স কম, কিন্তু তুমি এতটা ম্যাচিউর হয়ে গেছো, এটা দেখে আমার খুব ভালো লাগলো। চিন্তা করো না, ভবিষ্যতে তুমি অনেক ভালো কিছু করতে পারবে আর তুমি অনেক দূরে এগিয়ে যাবে। তখন লিন বলে, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি কখনোই হাল ছাড়িনি আর কখনো ছাড়বো না। আমি শক্তিশালী হবই আর আমাদের ঐতিহ্য আবারও আগের মতোই উঁচুতে নিয়ে যাব। আমার উপর ভরসা রাখুন। এরপর দেখা যায় লিনকে, সে তার মতো আরো অনেক বাচ্চাদের সাথে প্র্যাকটিস করতে এসেছে। তাদের মাস্টার ছিলেন হিলমান। তিনি সবাইকে শেখান, সবাইকে বলেন, আজ পরিশ্রম করো, কাল আরামে থাকতে পারবে। সবার সাথে লিনও প্র্যাকটিস করতে এসেছিল। প্র্যাকটিস করতে করতে সবাই ক্লান্ত হয়ে যায়, আর এদিকে লিন থামে না, কারণ আজ তাকে যেভাবেই হোক না কেন র্যাঙ্ক 1 পেতেই হবে। সে কখনো র্যাঙ্ক 1-এ পৌঁছায়নি, তাই আজ তাকে সেটা করতেই হবে। তখন লিন বলে, বৃষ্টি হোক বা ঝড় হোক, তাতে আমার কোনো তোয়াক্কা নেই। সে লড়তে থাকে আর প্র্যাকটিস করতেই থাকে। এইসব দেখে সবাই অবাক হয়ে বলে, লিন কি পাগল হয়ে গেল? এত পরিশ্রম কে করে? মনে হচ্ছে আজ ও মরতে এসেছে। এরপর তার টেস্ট শুরু হয়। একটা পাথরে এক হাত দিয়ে পাঞ্চ মেরে সেটা ভাঙতে হবে, তাহলেই সে র্যাঙ্ক 1-এর ওরিয়ার হতে পারবে। কিন্তু সেখানে জনিও ছিল। সে তার বন্ধুকে বলে রেখেছিল কিছু একটা করতে। বন্ধু বলে, জানি, সব করে দিয়েছি। আমি এখানে সাধারণ পাথরের বদলে বিশেষ ধরনের একটা পাথর রেখে দিয়েছি, যেটা হাতুড়ি দিয়েও ভাঙা সম্ভব না, মানুষের পক্ষে তো কখনোই সম্ভব না। চিন্তা করো না, লিন কোনোদিনই এই টেস্ট পাস করতে পারবে না, আর র্যাঙ্ক 1-এর ওরিয়ার হওয়া তো দূরের কথা। এই ধান্দাবাজ লোকগুলো তো লিনের পিছু কিছুতেই ছাড়বে না। এবার লিন যখন পাঞ্চ করে, পাথরটা সেভাবে ভাঙে না, কারণ পাথরটা অনেক শক্ত। কিন্তু লিন বলে, যাই হোক না কেন, এই পাথর আমাকে ভাঙতেই হবে। অনেক অপমান সহ্য করেছি, সব সহ্য করেছি, কিন্তু আর পারছি না। বাবার মুখ, পরিবারের অবস্থা, এটা আমি সহ্য করতে পারতেছি না। তখন সে এত জোরে পাঞ্চ করে যে সেই বিশেষ পাথর, যেটা হাতুড়ি দিয়েও ভাঙা সম্ভব না, সেটাও ভেঙে চোরমার হয়ে যায়। আর এরপরেই লিন হয়ে যায় র্যাঙ্ক 1-এর ওরিয়ার। এটা দেখে সবার চোখ কপালে উঠে যায়। জনি তো পুরো পাগলের মতো হয়ে যায়। সে বলে, এটা কিভাবে সম্ভব? সে তার বন্ধুকে চিৎকার করে বলে, গাদার বাচ্চা কোথাকার, কি পাথর রেখেছিলি, এত সহজেই ভেঙে গেল? জনি হিলমনকে বলতে যায়, মাস্টার, এটা চিটিং হয়েছে, লিন কিছু একটা গোলমাল করেছে। এই পাথর কিভাবে ভাঙলো? এটা তো ভাঙার মতো ছিল না, সে র্যাঙ্ক 1-এর ওরিয়ার হতে পারে না। এইসব শুনে হিলমন রেগে গিয়ে বলে, তোমার এত কিছু কিভাবে জানা? কোথাও তুমি এমন তো না যে এই পাথর বদলানোর পেছনে তুমিই আছো? সত্যি করে বলো, আমি কিন্তু ভালোভাবে তদন্ত করব। আর যদি একটুও সন্দেহ হয় যে তোমার কারণে এই পাথর বদলানো হয়েছে, তাহলে তোমার কি হবে সেটা দেখো। এটা দেখে জনি রেগে গিয়ে বলে, আজ পাশ করেছিস তো কি হয়েছে, তোকে পরে দেখে নিব। লিন এই সব কিছুর পরোয়া না করে সে নিজের কাজ করে। সে এই টেস্ট পাশ করেছে, সে এখন লেভেল 1-এর ওরিয়ার। এতটুকুই তার দরকার ছিল। আজ তার জন্য অনেক ভালো একটা দিন। কিন্তু তখনই খারাপ খবর আসে যে মহলের উপর হামলা হয়েছে। এটা শুনে হিলমন আর বাকি সবাই চলে যায় দেখতে যে বাহিরে কিছু ম্যাজিক্যাল বিস্ট এসেছে, যেগুলো অনেক বিপজ্জনক। পূর্ব আর পশ্চিমে বাহিরের যে তৃতীয় এলাকা আছে, সেখানে ম্যাজিক্যাল বিস্ট থাকে। তারাই কখনো পূর্ব কখনো পশ্চিম দিকে হামলা করতে আসে। এবার সেই ম্যাজিক্যাল বিস্টরা এসে পড়েছে বুর্জ পরিবার আর তাদের গ্রামের উপর হামলা করতে। এইভাবে হামলা চলতে থাকলে মহল আর গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সবাই ভয়ে দৌড়াতে শুরু করে। সেই ম্যাজিক্যাল বিস্টরা চারিদিকে ধ্বংস ছড়াচ্ছিল। আসলে দেখা যায় দুটো বিস্টের উপর দুজন মানুষ চড়ে একে অপরের সাথে লড়াই করতেছে, আর সেই লড়াইয়ের কারণেই চারিদিকে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই ধ্বংসস্তূপের মাঝে লিনের ছোট ভাইও পাথরের নিচে আটকে যায়। লিন দেখতে পেয়ে দৌড়ে যায় আর বলে, উন, কোথায় যাচ্ছ, থামো। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। একটা বড় আগুন সহ পাথর উনের ওপর পড়তে যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে লিন পৌঁছে যায় আর তার ভাইকে সরিয়ে দেয়। আর সে নিজে সেই পাথরের নিচে পড়ে যায়, নিজের উপর পাথর নিয়ে নেয়, কিন্তু ভাইকে বাঁচায়। এরপর উনকে দেখতে পেয়ে সে বলে, আমার কি হলো সেটা নিয়ে আমি চিন্তা করি না। পরিবারের অবস্থায় যখন ঠিক করতে পারতেছি না, অন্তত আমার ভাইকে তো বাঁচাবই। সে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার ছোট ভাইকে পাথরের ভেতর থেকে টেনে বের করে সরিয়ে দেয়। কিন্তু লিন নিজেকে বাঁচাবে আর এই সময় পায় না। একটা বড় পাথর সরাসরি লিনের দিকেই আসতেছিল। সেই পাথর লিনের উপর পড়লেই লিন শেষ হয়ে যাবে। কিন্তু তখন একটা অলৌকিক ঘটনা ঘটে। সেই আংটি, যেটা সে তার পূর্বপুরুষদের হল থেকে পেয়েছিল, সেটা হঠাৎ অ্যাক্টিভেট হয়ে যায়। সেই আংটি থেকে একটা অদ্ভুত শক্তি বের হয়ে আসে, আর সেই আংটির ভেতর থেকে বের হয়ে আসে একজন বয়স্ক মানুষ। তখন সেই বয়স্ক লোকটা বলে, কার এত সাহস হলো আমাকে জাগানোর? ভালো ঘুমাচ্ছিলাম, এই কি করলি তুই?
তখন লিন বলে প্লিজ আমাকে বাঁচান, এই বলেই লিন অজ্ঞান হয়ে যায়। লিন অজ্ঞান হয়ে পড়তে সেই বয়স্ক লোকটা দেখতে পায় লিনের চারিপাশ থেকে 3 ধরনের শক্তি বের হচ্ছে, আগুন, মাটি আর বাতাসের শক্তি। এটা দেখে তিনি অবাক হয়ে যায়। তিনি ভাবে এই বাচ্চার ভেতর থেকে একসাথে 3টা শক্তি বের হচ্ছে, এটা তো একেবারে অসম্ভব একটা ব্যাপার। আমি যদি এই বাচ্চাকে সাহায্য করি তাহলে এর ভবিষ্যৎ এমন হবে যা এই দুনিয়ার মানুষ কখনো দেখেনি। এই ছেলে এমন উঁচু মাকাম পর্যন্ত পৌঁছাতে পারবে যা আজ পর্যন্ত কেউ কখনোই পৌঁছাতে পারেনি। তাই আমার উচিত একে সাহায্য করা। তাই সে লিনকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। কয়েক ঘন্টা পর লিনের জ্ঞান ফিরে আসে। তো লিনের জ্ঞান ফিরতেই উপদেষ্টা বলেন একদম ঠিক আছে, আপনিও ঠিক আছেন। এটা দেখে আপনার বাবা অনেক খুশি হবে। লিন এটা শুনে খুশি হয় যে তার ভাই এখনো বেঁচে আছে। সে ভাবে আংটির ভেতর থেকে সেই বয়স্ক লোক কোথা থেকে এলো? সেটা কি কোনো স্বপ্ন ছিল নাকি? আংটির ভেতরে আবার কেউ কি থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? লিন আবারও সেই আংটিটা ভালোভাবে দেখতে লাগে। তখনই সেই বয়স্ক লোকটা আবারও বের হয়ে আসে। তিনি বলে তুমি কি আমাকে ডেকেছো? দেখো আমি চলে এসেছি। জানো আমি কে? আমি ওয়াং সাম্রাজ্যের একজন সম্রাট। আমার কারিশমা যদি তুমি দেখো তাহলে তুমি দেখতেই থাকবে। লিন তখনও পুরো অবাক হয়ে আছে। সে বলে সত্যি করে বলো, তুমি এই ছোট একটা আংটির ভেতরে এত বড় মানুষ কিভাবে থাকো? তখন সেই বয়স্ক লোকটি বলে তোমার রক্তই আমাকে জাগিয়েছে। আমি অনেক বছর ধরে ঘুমিয়েছিলাম, কিন্তু যখন এই আংটির উপরে তোমার রক্তের একটা ফোঁটা পড়লো তখন আমি জেগে উঠেছি। আমার নাম ডিলিন, আর তুমি যদি আমাকে ভালোবেসে বুড়ো বলেও ডাকো তাহলেও আমার ভালো লাগবে। আমি একজন সেন্ট। যখন তুমি কাল্টিভেশন শিখবে তখন বুঝবে সেন্ট কি জিনিস। এখন মাথায় বেশি চাপ নিও না। তখন লিন বলে সব ছাড়ো, তুমি এখানে কি করতে এসেছো? কেন আমাকে সাহায্য করতে চাইছো? তখন সেই বুড়ো লোকটা বলে এত কিছু বলার পরেও তুমি বুঝতে পারতেছো না? আমি সত্যিই তোমাকে সাহায্য করতে এসেছি। তোমাকে শক্তিশালী করার জন্যই আমি এসেছি। আমি এই যুগের মানুষ না, আমি 5000 বছর ধরে বেঁচে আছি। তোমার ভেতরে আমি অসাধারণ সম্ভাবনা দেখেছি। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। তাই ভাবলাম যে এতদিন ঘুমিয়ে থাকার চেয়ে তোমাকে একটু সাহায্য করাই ভালো হবে, যাতে তুমি তোমার পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে পারো। তো ছোট মোটো কিউট বাচ্চা, তুমি কি আমার ডিসাইপল হতে চাও? আমি তোমাকে ম্যাজিক শিখাবো আর অনেক টেকনিকও শিখাবো যা ভবিষ্যতে তোমার অনেক কাজে লাগবে। এটা শুনে লিন অবাক হয়ে বলে আপনি কি ঠিক বলতেছেন? আমি কি সত্যি ম্যাজিক শিখতে পারবো আর টেকনিকও শিখতে পারবো? আমার মনে হচ্ছিল যে আমি ড্রাগন ব্লাড ওরিয়ার না হওয়াতে আমি বেশি কিছু করতে পারবো না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আমি অনেক কিছুই করতে পারবো। হ্যাঁ, আমি সবকিছুই করতে রাজি আছি, শুধু আমাকে শক্তিশালী করে দিন। তখন সেই ওল্ড ম্যান বলে তোমার যে অরা আছে সেটা আমি এত দূর থেকেও অনুভব করতে পারতেছি। তোমার ভেতরে 3 ধরনের এলিমেন্ট পাওয়ারের বিপুল পরিমাণে শক্তি জমা আছে। তুমি কি জানো এই 3 ধরনের এলিমেন্ট পাওয়ার মানে কি? তুমি হয়তো জানোই না। আকাশ থেকে নেমে আসা এক অলৌকিক ছেলে, তুমি জানো না এই 3টা এলিমেন্ট পাওয়ার মানে কি? আমি তোমাকে এই শক্তি পরীক্ষা করতে শেখাবো, তখনই তুমি বুঝবে তোমার শক্তি কেমন। এখন নিজেকে একদম শান্ত করো, মন একদম ঠান্ডা করো আর লম্বা লম্বা শ্বাস নাও। এটা করলে তুমি তোমার কাল্টিভেশন স্পেসে ঢুকে যাবে। সেখানে গেলেই বুঝতে পারবে যে তোমার অরা কতটা বেশি পরিমাণে আছে। এটা শুনে লিন বলে অরা? এটা আবার কি জিনিস? এটা তো আমার মাথায় ঢুকলো না, কিন্তু আপনি যা বলেছেন সেটা আমি চেষ্টা করব। তখন সেই ওল্ড ম্যান বলে হ্যাঁ চেষ্টা করো, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার শক্তি কি। আর তুমি যা দেখবে সেটা আমাকে বলো, আর আমি তখন তোমাকে ঠিকভাবে বলে দিব যে কোনটা কোন এলিমেন্ট পাওয়ার। লিন বসে পড়ে। মনোযোগ দিতেই সে তার কাল্টিভেশন স্পেসে ঢুকে যায়। সেখানে গিয়ে সে 3টি শক্তি অনুভব করতে পারে। একটু কষ্ট হয়, কিন্তু সে 3টি শক্তি অনুভব করে ফেলে। তখন সে ওল্ড ম্যান বলে কি হলো, 3টা শক্তি কি তুমি অনুভব করতে পারলে? কেমন লাগলো? তাহলে বলো, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি কোনটা কোন শক্তি। তখন লিন বলে আর বলার দরকার নেই, আমি নিজেই বুঝে গেছি। কারণ আমি এখন না, ছোটবেলা থেকে এই 3 ধরনের শক্তি দেখে আসতেছি, কিন্তু কখনোই বুঝতে পারিনি যে এটাকে কি বলা হয়। আজ আপনি এই 3টা শক্তির কথা বললেন তাই বুঝলাম। গোল্ডেন অরা হলো মাটির শক্তি, আর সবুজ অরা হলো বাতাসের শক্তি, রেড অরা হলো আগুনের শক্তি। এটা দেখে ওল্ড ম্যান অনেক খুশি হয়ে বলে তুমি তো অসাধারণ, আগে থেকেই সব জানো। তাহলে আজ থেকে ফাইনাল, তুমি আমার ডিসাইপল। আমি তোমাকে ম্যাজিক্যাল টেকনিক শিখাবো, নিজের পাওয়ার নিয়ন্ত্রণ করতে শিখাবো, আরো অনেক কিছু শিখাবো যা ভবিষ্যতে তোমার অনেক কাজে লাগবে। এরপর লিন তার বাবা আর তার ভাইয়ের সাথে খাবার টেবিলে বসে। কিন্তু ওল্ড ম্যান বলে তুমি চিন্তা করো না, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না, যদি সে একদম পিক লেভেলের কাল্টিভেটর না হয়। তখন লিন তার বাবাকে বলে বাবা আমি একটা কথা বলতে চাই, আজ থেকে আমি ম্যাজিক্যাল টেকনিক শেখা শুরু করতে চাই। তখন লিনের বাবা বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ম্যাজিক্যাল টেকনিক শিখা অনেক কঠিন ব্যাপার, তুমি পারবে না। তখন সেই ওল্ড ম্যান লিনকে বলে লিন একটা কাজ করো, এখানে যে মোমবাতি জ্বলতেছে তোমার আগুনের পাওয়ার ব্যবহার করে সেটাকে একটু বাড়িয়ে দাও। এটা শুনে লিন তার আগুনের পাওয়ার ব্যবহার করে, আর সেই ছোট মোমবাতি থেকে এমন এক বিস্ফোরণ হয় যা অনেক বিশাল। লিন সেখানে একটুখানি আগুন থেকে পুরো বিস্ফোরণ তৈরি করে দিল। এটা দেখে লিনের বাবা অবাক হয়ে বলে লিন তুমি এটা কিভাবে করলে? লিন বলে দেখলেন তো বাবা, আমি ম্যাজিক্যাল টেকনিক শিখা শুরু করে দিয়েছি, পাওয়ার বুঝেছি, এভাবেই আরো উন্নতি করা যাবে। এটা দেখে ওল্ড ম্যান খুশি হয়ে বলে বাহ, তুমি তো অনেক তাড়াতাড়ি শিখে গেলে।
কিন্তু উপদেষ্টা তার বাবাকে বলে, লর্ড দেখুন, যে ম্যাজিক্যাল টেকনিক শিখতে যে এন্টি টেস্ট দিতে হয় সেটা অনেক কঠিন, আর যে মাস্টার শিখাবে তার ফিও অনেক বেশি, এত বেশি যে আমরা হয়তো দিতেই পারবো না, তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন। কিন্তু লর্ড নিজের ছেলেকে হতাশ করতে চাননি। সে বলে, তুমি যা করতে চাও করো, আমি আছি, সাহায্য করব। তুমি যে পথে পা বাড়িয়েছো সেই পথেই এগিয়ে যাও। বেচারা লর্ড ছেলের ওপর অনেক আশা রেখেছেন, পরিবারের ভবিষ্যৎ বদলাতে পারবে একমাত্র ছেলেই, তাই যে কোনো কিছু করতেই তিনি রাজি। তো লিনও বলে, বাবা আমি আপনাকে হতাশ করব না, আমি নাম্বার 1 একাডেমিতে ভর্তি হতে চাই। তখন লর্ড বলে, পুরো ইউরোন মহাদেশের নাম্বার 1 একাডেমি একটাই, তার নাম হচ্ছে আর্নেট একাডেমি। ফির কোনো ব্যাপার না, সেটা যে কোনো ভাবেই হোক না কেন আমি ম্যানেজ করব, কিন্তু সমস্যা হলো এন্টি টেস্ট অনেক কঠিন, সহজে কেউ সেখানে ভর্তি হতে পারে না, তোমার নিজেকে প্রমাণ করতে হবে, তাহলেই তুমি সেখানে ভর্তির সুযোগ পাবে। এরপর সিন শিফট হয়। এর পরের সিনে দেখা যায় লিন প্র্যাকটিস করতে বসে যায়, নিজেকে আরো শক্তিশালী করতে হবে যাতে আর্নেট একাডেমি এন্টি টেস্ট পাস করতে পারে। আর ওল্ডম্যানও তাকে সাহায্য করে, সে বলে, আমি তোমাকে সাহায্য করব যে কিভাবে তুমি শক্তি বাড়াবে, তারপর সেই এন্টি টেস্টে পাস করা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো ওল্ডম্যান বলে, তোমার 3টা শক্তিকে একসাথে মিলাও আর একটা বিশেষ আকার দেওয়ার চেষ্টা করো, যখন তুমি 3টাকে আকার দিতে শিখবে তখন তুমি দারুণ দারুণ আক্রমণ তৈরি করতে পারবে। তো লিন চেষ্টা করে, একটু কষ্ট হয়, কিন্তু সে 3টা শক্তি মিলিয়ে একটা আকার তৈরি করে ফেলে। সেটা ছিল একটা মাউন্টেনের মতো, এতটাই ধারালো যে কাউকে আক্রমণ করলে সেটা দিয়ে তার অবস্থা সেখানেই খারাপ হয়ে যাবে। কিন্তু লিন সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তাই আবারও প্র্যাকটিস করে, বারবার 3টি শক্তি মিলিয়ে আরো ভালো ভালো অ্যাটাক তৈরি করার চেষ্টা করে। কিন্তু যখন সে এই কাজ করতেছিল তখন জঙ্গলে থাকা একটা বিস্ট রেগে যায়। সে বলে, এই বোকা, কে রে তুই? তুই আমার এলাকায় ঢুকে আমার উপর আক্রমণ করার চেষ্টা করতেছস? সে তো লিনের পেছনেই পড়ে যায়। বেচারা লিন দৌড়ে পালাতে থাকে আর ভাবে, কোন বিপদে পড়লাম। নিজের শক্তি ব্যবহার করে সেই প্রাণীর উপর আক্রমণ করে, আক্রমণ করতে করতে পালানোর চেষ্টা করে আর একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেই ম্যাজিক্যাল বিস্ট তার পিছু ছাড়ে না। তখন সেই ওল্ডম্যান লিনকে বলে, এই প্রাণীটাকে বলা হয় শ্যাডো মাউস, এটা একটা ম্যাজিক্যাল বিস্ট, মানে একটা ম্যাজিক্যাল ছায়া ইঁদুর। আমার মনে হয় তুমি অনেক ভাগ্যবান যে এটা পেয়েছো। ওকে যেতে দিও না, তুমি ওকে তোমার পোষা প্রাণী বানিয়ে নাও, ওকে নিয়ন্ত্রণ করে তোমার পেট বানানোর চেষ্টা করো, ভবিষ্যতে তোমার কাজে আসবে। তখন লিন বলে, আপনি কি মনে করতেছেন ওকে নিয়ন্ত্রণ করা আমার জন্য সহজ হবে? আমি কি ওকে নিয়ন্ত্রণ করতে পারবো? ও এতটাই রেগে আছে যে ও আমাকে মেরেই ফেলবে। তখন ওল্ডম্যান বলে, আরে তুমি এটা করতে পারবে, একটু মাথা খাটাও আর একটু পরিশ্রম করো, এটা ছোট বাচ্চা ইঁদুরের মতোই নাদান, একটু আদর করলেই কথা শুনবে। লিন তখন একটা খাবারের টুকরো এনে ইঁদুরকে দিতে যায়, কিন্তু সেই ইঁদুর আবারও রেগে গিয়ে লিনকে মারতে দৌড়ে যায়। লিন তখন আবারও তার পাওয়ার ব্যবহার করে আক্রমণ করে, কিন্তু ইঁদুরও তার পিছু লাগে, দুজন একে অপরের পেছনে আবারও লেগে যায়, তারা দুজনে একে অপরকে মারতে লাগে। বারবার লিন চেষ্টা করে খেলিয়ে মেরে আদর করে, কিন্তু কিছুতেই কিছু হয় না, বেচারা মার খেতে থাকে। কিন্তু শেষমেশ অনেক খাবার দিয়ে দিয়ে হালকা হলেও সেই ইঁদুরকে মানানো গেল। এখন একটু কম আক্রমণ করে, কখনো কখনো খুশি হয়ে যায়, আবার কখনো আক্রমণ করে বসে। যাই হোক, লিন মেহনত ছাড়ে না, 24 ঘন্টা পরিশ্রম করে নিজের শক্তি বাড়ায় আর ইঁদুরকেও বন্ধু বানানোর চেষ্টা করে। ইঁদুরও খুশি, লিনও খুশি, দুজনে মিলে জঙ্গলে ঘুরে বেড়ায়। তবে তাদের বন্ধুত্ব এখনো পুরোপুরি পাকা হয়নি, একটু খেলাধুলা আর একটু মারামারি তাদের মধ্যে চলতেই থাকে, যেমনটা আমাদের টম এন্ড জেরি, কখনো মাস্তি আর কখনো মারামারি চলতেই থাকে তাদের মধ্যে। অনেকক্ষণ এই লড়াই চলার পর দুজনেই ক্লান্ত হয়ে যায়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর লিন আবারও মেহনতে লেগে যায়, কাল্টিভেশন করতে থাকে আর নিজেকে শক্তিশালী করার চেষ্টা করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে আর দেখা যায় লিন একটু বড় হয়ে গেছে, সে ম্যাজিক্যাল টেকনিক ভালোভাবে শিখতে শুরু করেছে। ওরিয়ার হিসেবে তার র্যাঙ্ক 1 শেষ হয়ে গেছে, আর ম্যাজিকের দিক থেকেও র্যাঙ্ক 1 শেষ করে সে এখন লেভেল 1 এর ম্যাজিশিয়ান হয়েছে, মানে সে তার ম্যাজিক্যাল পাওয়ার এখন বেশ ভালোভাবেই কন্ট্রোল করতে পারে। এত সময় পার হওয়ার পরও সেই ইঁদুরটা এখনো লিনের সাথেই থাকে, কিন্তু এখনো সে লিনের পেট হতে রাজি হয়নি। লিনের দেওয়া খাবার সে মনের আনন্দে খায়, সব ঠিকঠাক করে, কিন্তু সে এখনো লিনের পোষা প্রাণী হিসাবে স্বীকার করে না। এরপর লিন তার বাবার কাছে যায়, তার বাবা তাকে পরিবারের একটা বই দেয়, সেই বইয়ে তার পরিবারের পুরনো ইতিহাস লেখা আছে, তার বাবা যা শিখেছে সব লেখা আছে আর সব বিষয়ে তথ্য আছে। এরপর লিনের বাবা বলে, লিন এখন তুমি নতুন পথে যাচ্ছ আর তুমি এখন ছোট নেই, তাই এই জিনিসটা আমি তোমাকে দিচ্ছি, সবসময় সাবধানে রেখো, মনে রেখো তুমি কোথা থেকে এসেছো, আর আমাদের পরিবারের হারানো সম্মান শুধু তুমিই ফিরিয়ে আনতে পারবে, আমার পুরো ভরসা আছে তোমার উপর। এরপর লিন মহল ছেড়ে বেরিয়ে পড়ে, মনে হয় সে আর্নেট একাডেমির দিকে যাচ্ছে। যাবার পথে সে অনেক মন খারাপ করে, কারণ এই প্রথমবারের মতো সে নিজের গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে, কিন্তু সেই ওল্ডম্যান লিনের সাথেই আছে। লিনকে এতটা মন খারাপ করতে দেখে সে মনে মনে বলে, এ যতটা প্রতিভাবান তার থেকেও বেশি আবেগী ছেলে, সে তার পরিবারকে আর বন্ধুদেরকে অনেক ভালোবাসে। লিন যখন চলে যাচ্ছিল তখন সেই ইঁদুর তাকে দেখে ফেলে আর বলে, ও আমাকে একা ফেলে কোথায় যাচ্ছে, না এমন হতে দিব না। সে দৌড়ে
লিনের ঘোড়াগাড়ির দিকে এগিয়ে যায় আর বলে, তুমি আমাকে ফেলে রেখে যেতে পারো না, আমিও তোমার সাথে যাব। লিনের কাছে এসেই সে লিনের হাতে একটা কামড় দেয় আর সেই কামড়ের কারণে সেখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। সাথে সাথে লিন অন্য একটা জগতে পৌঁছে যায়। লিন বুঝতে পারে না যে এই ইঁদুর তার সাথে কি করতেছে। তখন ওল্ডম্যান বলে, তুমি ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করতেছে না। আসলে তুমি যাকে পোষা প্রাণী বানাতে চাচ্ছিলে সে নিজেই এখন তোমার পোষা প্রাণী হতে রাজি হয়েছে। তুমি ওকে ছেড়ে চলে যাচ্ছ এটা ও সহ্য করতে পারেনি, আর দেখো সত্যি ও তোমার পোষা প্রাণী হতে তৈরি হয়ে গেছে। সে বলে, লিন তুমি হয়তো জানো না, সবসময় যে কাল্টিভেটররা তারা তাদের পোষা প্রাণীকে ফরমেশনে আটকে নিজে থেকেই নিয়ন্ত্রণ করত, কিন্তু এই দুনিয়াতে তুমি একমাত্র প্রথম যে কোনো প্রাণী নিজে থেকেই তোমার পেট হতে চাচ্ছে। মনে রেখো, এই পোষা প্রাণী জীবনে কখনো তোমাকে ধোঁকা দিবে না, আর জীবন মৃত্যুতে সবসময় ও তোমার পাশে থাকবে। এভাবেই লিন আর সেই ইঁদুরের মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে যায়। আজ থেকে সেই ইঁদুর লিনের পোষা প্রাণী। এটা দেখে লিন অনেক খুশি হয় আর সেই ইঁদুরকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তোমার কি কোনো নাম আছে? ইঁদুরের কোনো নাম নেই আর কথাও বলতে পারে না। তাই লিন বলে, তুমি সবসময় শুধু বিবি বিবি করে ডাকো, তোমার মুখ থেকে শুধু এই আওয়াজই বের হয়, তাই আজ থেকে তোমার নাম বিবি, তুমি আমার ছোট্ট কিউট বিবি। এরপর লিন আবারও রওনা হয় আর্নেট একাডেমির দিকে। অনেক লম্বা পথ পেরিয়ে শেষ পর্যন্ত তারা আর্নেট একাডেমিতে পৌঁছে যায়। এখানে শুধু লিন না, আরো অনেক মানুষ এসেছে। তারা সবাই এই আর্নেট একাডেমিতে ভর্তি হতে চায়। এন্ট্রি টেস্ট পাস করলেই তারা সবাই এখানে ভর্তি হতে পারবে, তাই সবাই সেই টেস্টের জন্যই এখানে এসেছে। প্রথমে একজন টেস্ট দেওয়ার জন্য উপরে যায়। সেখানে একটা শক্তিশালী ফরমেশনের শক্তি নিচে নামতেছিল। সেই শক্তিকে সে দমন করতে পারেনি, তাই সে ফেল করে যায়। তখন ওল্ডম্যান লিনকে বলে, দেখো উপর থেকে যে ফরমেশন নামতেছে সেটা আধ্যাত্মিক শক্তিও পরীক্ষা করে। তোমার আধ্যাত্মিক শক্তিও অনেক ভালো হতে হবে, তবেই তুমি পাস করবে। ভয় না পেয়ে সেখানে সাহস করে দাঁড়াবে। শুধু একটাই কাজ করবে, সাহস হারাবে না, কারণ তোমার বিশেষ শক্তিও এতটাও বেশি না যে তুমি সহজেই সেটা পাস করে যাবে। কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কিন্তু সাহস হারালে তুমি শুরু করার আগেই হেরে যাবে। তুমি যতটুকু সহ্য করতে পারো ততটুকুই সহ্য করো, এছাড়া আর কিছু করার নেই। এরপর লিনের পালা আসে। তো প্রথমে লিনকে একটা ক্রিস্টালের উপর হাত রাখতে হবে। সেখানে হাত রাখলেই তার শক্তি পরীক্ষা করা হবে, কারণ ম্যাজিক্যাল একাডেমিতে শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লিন সেখানে হাত রাখার সঙ্গে সঙ্গে তার 3টি পাওয়ারই অ্যাক্টিভেট হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে বলে, বাহ, ও তো দেখি 3টা এলিমেন্ট পাওয়ারই অ্যাক্টিভেট করেছে, খুব ভালো। এটা পাস করার পর লিনকে সেই ফরমেশনের নিচে দাঁড় করানো হয়। সেই ফরমেশনের পুরো শক্তি লিনের উপর এসে পড়ে। এতে তার এতটাই কষ্ট হচ্ছিল যে দেখে মনে হচ্ছিল সে সেই ফরমেশনের ভিতরে ঢুকে যাবে আর তার পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তবুও লিন সাহস করে সেখানে দাঁড়িয়ে থাকে। সেখানে ডিলন একাডেমির একজন মাস্টার ছিলেন। তিনি লিনকে বলে, ছেড়ে দাও এই টেস্ট, আমি তোমাকে আমাদের একাডেমিতে নিতে চাই। যদি তুমি আমাদের একাডেমিতে জয়েন করো তাহলে আমি তোমার সব ফি মাফ করে দিব, 1 টাকাও নিব না, আর প্রতি বছর তোমাকে বৃত্তি হিসেবে 1000 সোনার মুদ্রা দিব। এটা দেখে বাকি একাডেমির লোকেরাও আলাদা আলাদা অফার দিতে শুরু করে, কারণ এত কম বয়সে একসাথে 3টা এলিমেন্টারি পাওয়ার দেখে সব মাস্টারের মাথায় একটা শক লাগে। ছেলেটা অসাধারণ, আমাদের একাডেমিতে আসলে আমাদের নাম উজ্জ্বল হবে। এখনো তো সে সেই ফরমেশনের টেস্ট শেষ করেনি, শেষ করলে তো অফার দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু লিন সব কথা এড়িয়ে যায়, কারণ ওল্ডম্যান বলেছিলেন তুমি যতটুকু পারো এই শক্তি সহ্য করো, তাহলে টেস্টেও পাস হবে, আবার এই ফরমেশনের কারণে তোমার পাওয়ারও বেড়ে যাবে। লিনের মনে পড়ে যায় তার সব অপমানের কথা আর তার পরিবারের কত দায়িত্ব তার উপর। পাওয়ারফুল হতেই হবে, আর এই ফরমেশনের নিচে সে কখনোই হার মানতে পারে না। সে তার পুরো শক্তি ব্যবহার করে সেই ফরমেশনের নিচে টিকে থাকে আর বলে, বাবা আমি আপনাকে কখনোই হতাশ করব না, আর আপনি যা স্বপ্ন দেখেছিলেন আমি সব করে দেখাবো। লিনের শুধু একটাই লক্ষ্য, আর্নেট একাডেমিতে যাওয়া, আর বাকি একাডেমিতে তার কোনো আগ্রহ নেই। আর সেটা কেবল তখনই হবে যখন সে এই ফরমেশন টেস্ট পুরোপুরি কমপ্লিট করবে। যখন সেই ফরমেশনের টেস্ট শেষ হয়, লিন তখনও সেই ফরমেশনের প্রেসার সহ্য করে দাঁড়িয়েছিল। সে শান্তভাবে তখনও সেখানে দাঁড়িয়েছিল। যে মাস্টার সেখানকার টেস্ট নিচ্ছিলেন তিনি বলেন, সাবাস, তুমি অসাধারণ কাজ করেছো, সত্যি তুমি এই টেস্টে পাস করেছো। সেখানে আর্নেট একাডেমির একজন মাস্টারও ছিলেন। তিনি লিনকে বলেন, মানুষ যখন নিজে কষ্ট পেয়েও সামনের পথে মনোযোগ দেয় তখন সেই এগিয়ে যেতে পারে। যখন কষ্টকে সবকিছুর চেয়ে বড় মনে হয় তখন সে কখনোই এগিয়ে যেতে পারে না। তো গাইস, এই কয়েকটা লাইন পড়ার পর সত্যি আমার চোখে পানি চলে আসতেছে, কারণ এখানে যে কথাটা বলা আছে সেটা একদম বাস্তবতার সাথে মিল আছে। কারণ যারা নিজের কষ্টকে সবকিছুর চেয়ে বড় করে দেখে তারা আর কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই যেমন ধরেন আমি 1 বছরের উপরে হয়েছে আমি ভিডিও বানাইতেছি। আমার এমনিতেও এই ভিডিওগুলো বানাইতে অথবা দেখতে আমার ভালো লাগে, তাই আমি এগুলো করতেছি। কিন্তু তারপরেও মানুষের একটা আশা থাকে যে আমি এখান থেকে কিছু করব। তো আমি প্রায় 1 বছরে 90টার মতো ভিডিও দেওয়ার পর আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসছে। স্ট্রাইক আসার পর আমার ভিডিও বানানোর মনোবল প্রায় অনেকটাই ভেঙে গেছে।
আর যারা আমার ভিডিও দেখে তারাও এখন আমাকে আর আগের মতো সাপোর্ট করে না। এই বিষয়গুলো দেখলে অনেকটা খারাপ লাগে, তবুও ব্যাপার না, আমি চালিয়ে যাব। আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো অনেকে আমাকে অনেক কিছু বলে, কমেন্টে অনেক কিছুই বলে, আর আমি সামনে ভিডিও বানাতে থাকবো। ইদানিং আমার একটু ভিডিও বানাতে লেট হইতাছে, কারণ আমার কিছু পার্সোনাল কাজও থাকে। তো যাই হোক, এত কিছু বলার দরকার নেই, যাদের বুঝার তারা অলরেডি বুঝে গেছে। কিছু কিছু কমেন্ট দেখলে সত্যি খুব খারাপ লাগে, কারণ আমি তাদের মন মতো ভিডিও দিতে পারতেছি না। তো আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পে ফিরে যাওয়া যাক। এরপর আমরা দেখতে পাই আর্নেস একাডেমির মাস্টার লিনকে বলে, তুমি আজ আমার সামনে সেটাই করে দেখালে। আমি জানতাম তোমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তুমি তোমার লক্ষ্য স্থির করে রেখেছিলে যে এই টেস্ট শেষ করতেই হবে, তাই তুমি এটা শেষ করতে পেরেছো। তুমি কষ্ট দেখোনি, তুমি নিজের শক্তির উপর ভরসা রেখেছো। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাই আর্নেস একাডেমির পক্ষ থেকে আমি তোমাকে আমার ডিসাইপল বানাতে চাই। আমি আর্নেস একাডেমি থেকে এসেছি, তোমাকে আমাদের একাডেমিতে স্বাগতম জানাই। এটা শুনে লিনের সাথে যারা এসেছিল তাদের খুশির কোনো সীমা রইল না। অবশেষে লিন যার জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করে এসেছে, অবশেষে সেটা সফল হলো। আর্নেস একাডেমি নিজে থেকেই তাকে অফার দিল। আনন্দে লিনের চোখে পানি চলে আসে। সে বলে, অবশ্যই মাস্টার, আমি আপনার একাডেমিতে জয়েন করব। আজ থেকে লিন হয়ে গেল আর্নেস একাডেমির ডিসাইপল, আর এখন থেকে তার যে যাত্রা শুরু হবে সেটা একেবারে নেক্সট লেভেলের। এই ঘটনার পরে সেই সৈনিক দৌড়ে লিনের বাবার কাছে এসে খুশির খবর দেয় যে আর্নেস একাডেমি লিনকে নিজে থেকেই অফার করেছে। লর্ড একটা স্বস্তির শ্বাস ফেলে বলে, সাবাস আমার পুত্র, আমি তোমার উপর গর্বিত। আমি জানতাম তুমি এটা করতে পারবে, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি কখনোই সেই উচ্চতায় যেতে পারিনি, কিন্তু আমি তোমাকে সব উচ্চতায় দেখতে চাই। যত উচ্চতে যাওয়া সম্ভব তুমি ততটাই যেও। যদি তোমার মা থাকতো তাহলে তোমার মা অনেক খুশি হতো। আর এখান থেকেই শুরু হবে লিনের নতুন যাত্রা, যেটা একেবারে অসাধারণ হতে চলেছে। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড। এই সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ এটা আমার কাছে একটু আলাদা লেগেছে আর অসাধারণ লেগেছে। আর পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে নেক্সট এপিসোড লিখে দিন। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।